হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও আগে থেকে এখন অনেকটাই ভালো আছি। তো আমি অবশ্য লাইফে যে জানিয়েছিলাম যে আমার ছেলে অসুস্থ ছিল, যার জন্য হাসপাতালে ভর্তি ছিল। তো হাসপাতাল থেকে চলে এসেছি। হাসপাতালে থেকে থেকে আমারও গলাটা বসে গেছে। তো সেই জন্য গলাটা মানে ভার ভার টাইপের লাগছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা খুব খারাপ, মানে এত খারাপ যতদূর আমাকে চাদর নিয়ে মানে গায়ে দিয়ে বসে থাকতে হচ্ছে, এত শীত লাগছে। তো দেখাচ্ছি, দেখো এত ওয়েদারটা খারাপ, মেঘলা হয়ে আছে। ওয়েদার এত খারাপ, মেঘলা হয়ে আছে। এখন বাজে সকাল 8টা। তো এই 8টার সময় মেঘলা হয়ে আছে এখনো পর্যন্ত। তো আমার ছেলে এখনো মানে পুরোপুরি সুস্থ হয়নি, তো ও বসে আছে। ওকে বিস্কুট খেতে দিয়েছিলাম, তো ওই বিস্কুটগুলো মানে মুখে লাগছে না। তো যার জন্য খাইনি, 2খন বিস্কুট খেয়ে বসে আছে। শরীরটা খুবই খারাপ। হাই বলে দাও, তুমি কেমন আছো বলে দাও। জোরে বলো, শুনতে পাবে না তো। বন্ধুরা, আমাদের কাছে মাইক নেই, তো সেই জন্য কথাগুলো খুবই আস্তে লাগে। তো মানে কি আর করবো বলো। এখনো মানে অনেকগুলোই মাইক কিনেছিলাম, কিন্তু এই ফোনে সাপোর্ট নিচ্ছে না। তো সেই জন্য মুখে ভয়েস দিয়েই আমি ব্লগ করছি। তো অনেক সময় আমি ব্লগই করি না, এই জন্য মানে কথা বলবো যে মানে অনেক দূর থেকে ধরো কথা বলবো, তো এই ফোনের মাধ্যমে তো ক্যাচ করবেই না, তো সেই জন্য ব্লগ করতাম না। তো এখন ভাবলাম যে না করলেও নয়, আমাকে করতেই হবে। তো চলো, এখন আমি কি কি করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন 8টা বাজে। তো এখন আমি আলু নিয়ে বসেছি, আলু কুটবো বলে। গুঁড়ো আলু, গুঁড়ো আলু নিয়ে বসেছি, গুঁড়ো আলু কুটবো বলে ভাজবো। আসলে সকালে মুড়ি আছে, মুড়ি খাবো। তো মুড়ি কী দিয়ে খাবো, তো সেই জন্য ভাবলাম যে এই আলুগুলো ভেজে নিই। ভেজে নিয়ে আলুগুলো দিয়ে মুড়ি খাবো। আর এই আলুগুলো বাড়িতে আলু হয়েছিল, তো সেই বড় বড় আলু খুব কম হয়েছে, গুঁড়া আলু বেশি হয়েছে। তো যারা যারা গুঁড়া আলু খেতে ভালোবাসো, তো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বাড়িতে চলে আসো, মানে এসে গুঁড়া আলুর দম, গুঁড়া আলু ভাজা খেতে পারবে। আর আলু তো তুলে নিয়েছি, তো এখন মকা গাছ আছে। মকা গাছগুলো কত বড় হয়েছে দেখা। তো একটা একটা গাছে একটা দুটো করে হয়েছে মকা। তো মানে সময় পেরিয়ে গেছে, মকা হওয়ার তো সময় পেরিয়ে গেছেই। দেখাচ্ছি দেখো, মকা যে ধরেছে দেখাচ্ছি দেখো। কালকে তোমাদের দাদাভাই জল দিয়েছিল গাছগুলোতে, সেই জন্য ভেজা আছে। এই দেখো, এই পাতার এই কক দিয়ে এই বেরোচ্ছে, এই মকাগুলো হচ্ছে। তো এইভাবে অনেকগুলো, এই যে এই গাছটাই হয়েছে দেখো। এই যে এই গাছটাই হয়েছে, এই যে এইটা বড় হয়েছে বেশ, এটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এটাও বড় হয়েছে, ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে অনেকগুলোই গাছে মকা হয়েছে। আমারও ভীষণ গলা বসে গেছে, মানে যতদূর বুকে কফও জমে গেছে। তো চলো বন্ধুরা, আমি আলুগুলো ভেজে নিই, তারপরে দুপুরে কি কি রান্না করব সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর করে আলুগুলো ভেজে নিই, তারপরে দুপুরে রান্না কি কি করব, তো সেগুলোই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো তারপরে আলুগুলো কুটে নিই। কুটে নেওয়ার পরে ধুয়ে নিয়ে চলে এসেছি ভাজবো বলে। আর এই দেখো, দোপাখা চুলায় বসিয়েছি। আর এই ধারে ধান, এই উনুনে ধান সিদ্ধ হচ্ছিল, তো সেই জন্য এই খড়গাদার কাছে এই সাইডটা খুলে দেওয়া হয়েছে। দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো খুলে দেওয়া হয়েছে। আর উনুন ধারেরটা অবস্থাও নেই ঠিক মতন, কারণ এই যে ধারে বাঁশ বাড়ির ধারে তো বাতাস হয়, তো সেই জন্য উনুন যত পরিষ্কার করে রাখি না কেন তত মানে অপরিষ্কার হয়ে যায়। আর এই দেখো, এখনো পর্যন্ত মেঘলা হয়ে আছে, মেঘ যেন পরপর ঢেকে আসছে। তো এই সুযোগে আমি ঝটপট করে আলুটা ভেজে নিই, কারণ এরপরে বৃষ্টি চলে এলে আমি আর রান্না করতে পারবো না। আর ঘরের ভেতরে একটা উনুন আছে, তো সেই উনুনটা খুবই ছোট, মানে একমাত্র ভাজাভুজির পক্ষে সেই উনুনটা ঠিক আছে। তো বৃষ্টি চলে এলে ভাবছি সে উনুনে রান্না করব কি করে। তো যাই হোক, রান্না করে তো খেতে হবে সবাইকে, তাই না? তো চলো,
আলুটা ভেজে নেই, ভেজে নেওয়ার পরে যদি এখানে যদি বৃষ্টি যদি না আসে, তো মেঘলা এইভাবে যদি মেঘলা হয়ে থাকে তাহলে দুপুরে রান্নাটাও এই উনুনেই আমি করে নেব। তো চলো আর বেশি দেরি করব না। এই দেখো ঠান্ডা লেগেছে একে, তার উপরে দেখো এখানে এসে ঠান্ডায় বসে আছে, মানে একটা কথাও বললে শুনে না, কিভাবে রোগা হয়ে গেছে দেখো। তুমি কেমন আছো বলে দাও। ভালো। ভালো আছো? আগে থেকে ভালো আছো? আগে থেকে ভালো আছে বলছে। তো এখনো পর্যন্ত কাশি হচ্ছে আর বুকে এখনো পর্যন্ত কফ কিন্তু ঘর ঘর করছে, মানে এখনো পর্যন্ত ও কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তো যাই হোক, তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ডাক্তারবাবু বলেছিল আসলে ওর অসুবিধাটা কী হয়েছিল জানো তো? ওর অসুবিধাটা হয়েছিল, ওর প্রথমে জ্বর হয়েছিল, তারপরে ও বমি করছিল, তো সেই জন্য আমি ওকে হাসপাতালে ভর্তি করি। তো ওকে 8 দিন রেখেছিল, 9 দিনের দিন ওকে ছেড়েছে। আর ডাক্তারবাবু বলছে যে ওর পেচ্ছাপ ইনফেকশান হয়েছে আর ব্লাড ইনফেকশান হয়েছে, তো সেগুলো ভালো হয়ে গেছিলো। তো তারপরে ডাক্তারবাবু বলছে যে ও ছাতিতে হচ্ছে নিউমোনিয়াম হয়েছে, মানে ছাতিতে হচ্ছে যে কফ আরও জমে গিয়ে, মানে একেবারে মানে কি বলবো, মানে কফ মানে অনেকটা জায়গা ধরেই জমে জমে আছে। তো যার জন্য ডাক্তারবাবুও বলছে ওকে ছাড়ার মানে ডাক্তারবাবু বলছে যে ওকে এখন ছাড়া যাবে না, কারণ ওর ছাতির রিপোর্টটা সত্যিই খুবই খারাপ। তো এই জন্য 8 দিন থেকেছিলাম। তো তারপরে ও একটু সুস্থ হওয়ার পরে সেই জন্য আমি ভাবছি যে মানে ভাবলাম যে আমি ডাক্তারবাবুর সঙ্গে আমি কথা বললাম যে ডাক্তারবাবু ওকে এক কাজ করো, ছেড়ে দাও, আমি বাড়িতে নিয়ে গিয়ে ওকে একটা ভালো একটা প্রাইভেট ডাক্তার দেখাবো, কারণ এভাবে হাসপাতালে মানে কদিন থাকবো বলো। তো সেই জন্য আমি ওকে হাসপাতাল থেকে নিয়ে চলে এসেছি। এমনিতেও আমিও হাসপাতালে যে ছিলাম, ওখানে থেকে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি, মানে আমারও এমন অবস্থা হয়েছে, মানে কফ টফ বসে গিয়ে কাশি টাশি, মানে গলা শুনেই বুঝতে পারছো গলাটা কতটা বসে গেছে। তো আগে থেকে অনেকটাই গলাটা সরল হয়েছে। তো না হলে মানে আমি কথাও ঠিক মতন বলতে পারতাম, মানে এমনভাবে কথা বলতাম, মানে সবাই মানে রাজহাঁস পাওয়াচ্ছে, মানে এমনই আবার অবস্থা ছিল। তো যাই হোক, তো আগে থেকে ও অনেকটা এখন সুস্থ আছে। তো কালকে ওকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব, মানে যে ডাক্তারবাবুকে দেখাবো বলেছিলাম, তো উনি সোমবার আর বৃহস্পতিবারে আসে। চিন্ময় উদয় ডাক্তারটার নাম, চিন্ময় উদয়, উনি আছেন নন্দীগ্রামে। তো উনাকে আমার ইচ্ছা ছিল ওকে বৃহস্পতিবারে দেখাবো, তো ডাক্তারবাবু হাসপাতাল থেকে তো ওকে তো বৃহস্পতিবারে ছাড়েনি, তো ওকে ছেড়েছিল শুক্রবারে। তো ভাবলাম যে শুক্রবারে যখন ছেড়ে দিয়েছে, শনিবার রবিবার আজকে আর কালকে দিনটা চলে গেছে, তো এই 2 দিন অন্য ডাক্তার দেখানো থেকে আমি বরঞ্চ ওই চিন্ময়দাইকে দেখাবো, কারণ উনি হচ্ছে যে মানে কি বলবো, মানে শিশু স্পেশালিস্ট, শিশুদের বাচ্চাদের পক্ষে সত্যি খুবই ভালো ডাক্তার। তো সেই জন্য ওনাকেই দেখাবো, উনি কালকে আসবেন, ওনার কাছে নিয়ে যাব আর কি। তো যাই হোক বন্ধুরা, চলো ঝটপট করে আলুটা ভেজে নিই। আলুটা ভেজে নেওয়ার পরে তারপরে দুপুরে আবার রান্না তো বসাতে হবে, একেই মেঘলা হয়ে আছে, এবারে বৃষ্টি চলে এলে আর এখানে আর রান্না করতে পারবো না। তো চলো রান্নাটা করে নিই, আলুটা ভেজে নিই, তারপরে মুড়ি খাওয়ার সময় দেখা হবে। তো আমি দোপাখা চুলাইতেও বসিয়েছি, এক সাইডে উনুনে জ্বালন বেরিয়ে যাচ্ছে, আসলে এখন এক সাইডে রান্না করে বসকানোর মতন কোনো কিছুই নেই। তো এখন এক সাইড ধরে জ্বালন দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর এই সাইডটা দেখো, এই সাইডটা খড় আলু, মানে এই ধার দিয়ে নেওয়া হয়, এখানে ধান সিদ্ধ হয়েছিল, তো এই সাইড দিয়ে খড় নেওয়া হয়। তো দেখাচ্ছি দাঁড়াও, আসলে এই সাইডটা খুলে দেওয়া হয়েছে কারণ দেখাচ্ছি দাঁড়াও, এই সাইডটা খুলে দেওয়া হয়েছে কারণ এই দেখো এখানে কতগুলো পিলার হয়েছে। তো এখানে আমাদের বাড়ির নারায়ণ মন্দির হবে, তো যখন পিলারটা উঠে তো তখন তোমাদেরকে দেখাতে পারিনি। আসলে কি বলতো, এই পিলারগুলো সবগুলো পিলার, এখানে 8টা পিলার আছে, একটা দুটা তিনটা চারটিয়া, আর এধারেও 4টি আছে, সেধারে 2টা আর এই যে এধারে 2টা, তো 8টা পিলার আছে। তো এই 8টা পিলারগুলো দাদা ভাই করেছে, তো দাদা ভাই 8টা পিলারগুলো গেঁথেছে, আর আমি ওকে মশলা মাখিয়ে দিয়েছিলাম। দেখো আমি তোমাদেরকে দেখাতে গিয়ে আমার উনুনটা নিভে গেছে। তো আলু ভাজা প্রায় হয়ে এসেছে, কারণ অনেকক্ষণ থেকেই বলছে যে আমার খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। তো খাওয়ার পরে ওর একটা মানে ওষুধ আছে, তো সেই ওষুধ খেতে হবে। তো চলো, বাবা খেতে ইচ্ছে না করলে খেতে হবে জোর করে, না হলে দুর্বল কাটবে নি শোনা।
ও ও আলু ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি, ও খেয়ে নিক। আমি একটু পরে খাবো। আসলে সকালে উঠে আমি ব্রাশ করে দুটো বিস্কুট খেয়েছিলাম, তো সেই জন্য পেটে একটু ভার আছে। আর ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।